হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে এক দেশ দুই নীতি কি। আমাকে অনেকেই মেসেঞ্জারে নক দিয়েছো, ক্লাসে বলেছো যে ভাইয়া পড়া মনে থাকে না। পড়া না মনে থাকার কারণটা কি? দেখো, পড়া মনে রাখার জন্য আমাদেরকে অনেক বেশি পড়তে হবে এবং দুইটি জিনিস ফলো করতে হবে। কয়টি? দুইটি। নাম্বার 1 আমাদেরকে কৌশলী হতে হবে, নাম্বার 2 আমাদেরকে ব্যাকগ্রাউন্ড জানতে হবে। দেখো, সাধারণ জ্ঞান একটি মহাসমুদ্রের মতো। এত বেশি তথ্য তোমাকে মনে রাখার জন্য অবশ্যই কৌশলী হতে হবে। ২ নাম্বার হচ্ছে তোমাকে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড জানতে হবে। আর কালক্ষেপণ না করে আজকের সরাসরি আলোচনায় চলে যাব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এক দেশ দুই নীতি। দেখো, চীন দেশে তোমার ২ টি প্রদেশ ছিল। স্পেশাল বলবো, স্পেশাল প্রদেশ ছিল, ঠিক আছে? বিশেষ অঞ্চল ছিল। একটি হচ্ছে হংকং, একটি হচ্ছে ম্যাকাও। এই হংকং আর ম্যাকাওতে তোমার আলাদা আলাদা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান ছিল। আমরা জানি চীন দেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ চীন দেশের অঙ্গরাজ্য বা আলাদা প্রদেশ হওয়া সত্ত্বেও তোমার চীনে সমাজতন্ত্র, কিন্তু হংকং ও ম্যাকাওয়ে পুঁজিবাদী। এইটার জন্য বলা হয় এক দেশ কিন্তু দুই নীতি। চলো আজকের ইতিহাসটা একটু জেনে নিই। দেখো, আমরা যদি মনে করি এইটা হংকং, এই যে এইটা হংকং, এই হংকংয়ে ব্রিটিশরা আসে 1839 সালে এবং তারা আসে আফিম ব্যবসা করার জন্য। কি? আফিম বিক্রি করার জন্য। এরপরে তারা এই হংকংয়ে আফিম বিক্রি করতে শুরু করে। এক পর্যায়ে এই হংকংয়ের তরুণ যুব সমাজ তারা আফিমের ওপর আসক্ত হয়ে আফিম খেতে খেতে তারা হংকংয়ের গণ্ডি পেরিয়ে, তারা হংকংয়ের সীমান্ত পেরিয়ে তারা চীনের ভেতরে প্রবেশ করে। এই বিষয়টি যখন চীনের প্রশাসকগণ লক্ষ্য করে, তখন তারা একটা সিদ্ধান্ত নেয় যে আমার দেশের মানুষ আমার দেশের পুঁজি খরচ করে ব্রিটিশদের নিকট থেকে আফিম কিনে খাচ্ছে, তার মানে আমার দেশের পুঁজি ব্রিটিশের নিকট চলে যাচ্ছে এবং আমার দেশের যুব সমাজ আফিমের প্রতি বা নেশাদ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই অবস্থার কথা চিন্তা করে তারা ব্রিটিশদেরকে আফিম বিক্রি করতে নিষেধ করে দিল। এরপরে আমরা দেখতে পাই যে ব্রিটিশরা তাদের কথা অমান্য করে এই অঞ্চলে আফিম বিক্রি করতেই থাকলো। তার ফলশ্রুতিতে আমরা দেখতে পারি যে হচ্ছে এই ব্রিটিশরা চীনের উপকূলে আফিম ভর্তি জাহাজ রেখেছিল। চীন কি করলো? চীন দেখলো যে ব্রিটিশ যখন কথা অমান্য করছে, তখন তারা সেই জাহাজ ভর্তি আফিমে আগুন ধরিয়ে দিল এবং সকল জাহাজগুলোকে পুড়িয়ে দিল। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ব্রিটিশদের সাথে চীনের একটি যুদ্ধ হয়। আর এই যুদ্ধ যেহেতু আফিমকে কেন্দ্র করে হয়, এই জন্য এই যুদ্ধকে বলা হয় আফিম যুদ্ধ। আর এই যুদ্ধ চলেছিল 1839 থেকে 1842 সাল পর্যন্ত। এর পরবর্তীতে এই যুদ্ধে ব্রিটিশরা যখন জয়লাভ করে, তখন চীনের নিকট ক্ষতিপূরণ দাবি করে, কিন্তু চীনের সামর্থ্য ছিল না তারা এই সকল জাহাজে যে আফিম ছিল সেইটার ক্ষতিপূরণ দিবে। সো চীন তখন কি করে? ব্রিটিশদের নিকট একটা চুক্তি করে। এই চুক্তির নাম বলা হয় নানকিং চুক্তি। অর্থাৎ যেই চুক্তির ফলশ্রুতিতে তোমার ব্রিটিশরা চীনের নিকট এই হংকং যে প্রদেশ ছিল, এই প্রদেশটি বলল আমাদেরকে লিজ দিয়ে দাও, এবং চীন বাধ্য হয়ে এই প্রদেশকে ব্রিটিশদের নিকটে লিজ দিয়ে দিল। এর পরবর্তীতে ব্রিটিশরা এইখানে তাদের মতো করে শাসন শুরু করলো এবং ব্রিটিশদের উপনিবেশ হয়ে গেল এই হংকং। এরপরে আমরা দেখতে পাই এই হংকংয়ে ব্রিটিশদের তোমার পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা চলতে থাকলো এবং হংকং অর্থনৈতিকভাবে অনেক বেশি উন্নত হতে থাকলো। এরপরে আমরা দেখতে পাই যে 1898 সালে ব্রিটিশদের সাথে 99 বছরের জন্য চীনের একটি চুক্তি হয়। অর্থাৎ চীন এই হংকংকে লিজ দিয়ে দেয় ব্রিটিশদের নিকট 99 বছরের জন্য। এইটা 1898 সালে। এরপরে দেখো, এরপরে চীন যখন তোমার সারা পৃথিবী থেকে তাদের যেই সাম্রাজ্য গুটিয়ে ফেলছিল, তখন আমরা দেখতে পেলাম যে 1997 সালে এই ব্রিটিশদের সাথে চীনের যে চুক্তি ছিল, ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ব্রিটিশরা চীনের নিকট 1897 সালে এই হংকংকে ফিরিয়ে দেয়। কিন্তু ফিরিয়ে দিলেও তারা ব্রিটিশদেরকে বলে তোমাদেরকে এইখানে 50 বছরের জন্য, আরও 50 বছরের জন্য পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা চালু রাখতে হবে। আবার আমরা দেখতে পেলাম যে 1999 সালের 20 ডিসেম্বর তোমার পর্তুগিজরা 442 বছরের যেই ঔপনিবেশিক শাসন ছিল ম্যাকাওকে করেছিল। এই ম্যাকাওয়ের নিকট থেকে এই ম্যাকাওটি
চীনের নিকটে হস্তান্তর করলো এবং বলল তোমরাও আগামী 50 বছর এই ম্যাকাওতে তোমাদেরকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা চালু রাখতে হবে। তাহলে আজকে আমরা ব্যাকগ্রাউন্ড জানলাম, এখন ব্যাকগ্রাউন্ড জানার পরে আমরা জানবো যে আসলে এক দেশে দুই নীতিটা কি। দেখো আমরা যদি মনে করি এটি হচ্ছে চীন, এটি হচ্ছে চীন, এইখানে তোমার একটি প্রদেশ হচ্ছে, এইখানে একটি প্রদেশ হচ্ছে তোমার হংকং, এবং এইখানে একটি প্রদেশ হচ্ছে তোমার ম্যাকাও। এই হংকং আর ম্যাকাও ছিল, এটা ছিল তোমার ব্রিটিশদের নিকটে, এটা ছিল তোমার পর্তুগালের নিকটে। আমরা দেখতে পেলাম যে চীনে তোমার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, কিন্তু তোমার হংকংয়ে বিদ্যমান হচ্ছে পুঁজিবাদী, অর্থাৎ হংকং এবং ম্যাকাওতে পুঁজিবাদী। অর্থাৎ একটি দেশ, কিন্তু একটি দেশের ভিতরে দুইটা প্রদেশে আলাদা আলাদা অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ ডুয়েল ইকোনমিক সিস্টেম। এই জন্য তোমার বলা হয় এক দেশ কিন্তু দুই নীতি। চীন একটা দেশ কিন্তু তার দুইটা প্রদেশে আলাদা আলাদা দুইটি নীতি। দেখো এই হংকং এবং ম্যাকাওতে তাদের আলাদা বিচারিক ব্যবস্থা আছে, তাদের তোমার জনপ্রতিনিধি নির্বাচিত হয় তাদের ভোটেই, কিন্তু সার্বভৌম ক্ষমতা কার? চীনের। তো চীন মনে করলো ঠিক আছে তাদের পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা থাকুক, কিন্তু তারা আমার আন্ডারে আছে, সো আর কোনো সমস্যা নাই, এই জন্য চীন এটি মেনে নিল। এটি হচ্ছে এক দেশ দুই নীতি। এবং 50 বছর বলতে যখন ম্যাকাও এবং হংকংকে তোমার ব্রিটিশ এবং এইদিকে তোমার পর্তুগাল তাদের নিকটে ফেরত দিয়ে দেয়, তখন বলে নেক্সট 50 বছর এই দুইটা অঞ্চলে তোমার পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা রাখতে হবে। এটাই হচ্ছে 50 বছরের হিসাব। তাহলে আজকে যে আমরা ব্যাকগ্রাউন্ড জানলাম, এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা পাবো যেগুলো ভর্তি পরীক্ষা বা বিভিন্ন কম্পিটিশনে এসে থাকে। 1 নাম্বার, যে আফিম যুদ্ধ কার কার মাঝে সংগঠিত হয়েছিল? আফিম যুদ্ধ সংগঠিত হয়েছিল চীন এবং ব্রিটিশদের মাধ্যমে। এই যুদ্ধ কত বছর চলেছিল আমরা জানি, 1839 থেকে 42 সাল পর্যন্ত। এটিও একটি প্রশ্নের উত্তর পেলাম। এরপরে যদি প্রশ্ন আসে 1842 সালে আমরা জানি নানকিং চুক্তি হয় ব্রিটিশদের সাথে চীনের, এই যে তোমার আফিম যুদ্ধকে কেন্দ্র করে। এরপরে আমরা দেখতে পেলাম যে ব্রিটিশদের নিকটে চীন হংকংকে কবে 100 বছরের জন্য লিজ দিয়ে যায়? 1898 সালে, এবং ফিরিয়ে দেয় কত সালে? 99 বছর পরে, অর্থাৎ 1997 সালে। আরও একটি প্রশ্ন আসে, ম্যাকাওকে কবে পর্তুগাল ফিরিয়ে দেয় চীনের নিকটে? আমরা দেখতে পেলাম যে 1999 সালের 20 ডিসেম্বর। এরপরে দেখো আমরা দেখতে পেলাম যে এই পর্তুগালরা 442 বছরের শাসন করেছিল এই ম্যাকাওকে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সবচাইতে বেশি দিন ইউরোপীয়রা কাকে ম্যাকাওকে শাসন করেছিল, সেটি হবে পর্তুগাল। তাহলে এইগুলো প্রশ্ন পরীক্ষায় বারবার এসে থাকে এবং আমরা ভুল করি, ঠিক আছে? সো আজকের ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।